আচ্ছা, কোনো শহরের কথা একটু কল্পনা করা যাক। যেখানে ট্রাফিক জ্যাম বলে কিছু নেই, শহরের একেবারে কেন্দ্র থেকে সীমানা পর্যন্ত মানে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য হাইওয়ে। শুনতে তো একদম স্বপ্নের শহরের মতো লাগছে। একদম। আর রাস্তাগুলো এতটাই আধুনিক যে ধরুন তারা নিজেদের প্রয়োজন মতো তৈরি হতে পারে, আবার ভেঙেও যেতে পারে। শুনলে মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য, তাই না? ঠিক, কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের শরীরের ঠিক ভেতরেই মানে প্রতিটি কোষের ভেতর এমন একটি নিখুঁত হাইওয়ে সিস্টেম প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। অবিশ্বাস্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের টিকে থাকার স্বার্থে শরীরের কিছু বিশেষ কোষ, যেমন পরিণত লোহিত রক্তকণিকা, নিজেদের ভেতরের এই আস্ত হাইওয়েটাকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে ফেলে। দারুণ একটা পয়েন্ট। এই অবিশ্বাস্য হাইওয়ে সিস্টেমটার নামই হল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। শুরুতেই লোহিত রক্তকণিকার ওই আত্মত্যাগের বিষয়টা মানে এটা দারুণ বলেছ। তবে এই জাদুকরী জগৎটা মানুষের চোখের সামনে আসতে কিন্তু বেশ সময় লেগেছিল। তাই সময়টা কখন ছিল? সময়টা হলো ১৯৪৫ সাল। চারিদিকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল। আর ঠিক তখনই অণুজীব বিজ্ঞানের জগতেও একটা বিপ্লব ঘটছে। বিজ্ঞানীরা কেবল ইলেকট্রন মাইক্রোস্কোপের মতো শক্তিশালী যন্ত্রপাতির ব্যবহার শিখছেন। ও আচ্ছা, মানে টেকনোলজির একটা শিফট হচ্ছিল তখন। একদম তাই। ওই সময়ে বিজ্ঞানী কিথ আর পোর্টার, অ্যালবার্ট ক্লড এবং ফুলম্যান তারা মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম এবং যকৃৎ কোষে প্রথম এই জালের মতো কাঠামোটা দেখতে পান। আচ্ছা দাঁড়ান, তার মানে মানুষের শরীরে নয়, মুরগির ভ্রূণ আর লিভার সেল দিয়ে এই রহস্যের উন্মোচন হয়েছিল? হ্যাঁ, ঠিক। সে সময়ে কোষের ভেতর এমন একটা বিস্তৃত জালের মতো কাঠামো থাকতে পারে, মানে এটা বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অভাবনীয় ছিল। নামের অর্থটা ভাঙলে দাঁড়ায় এন্ডো মানে ভেতরে, প্লাজমিক মানে সাইটোপ্লাজমীয় তরল, আর রেটিকিউলাম মানে হলো জালিকা। ও, অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতরের জালিকা। এটা সাধারণত কোষের একেবারে প্রাণকেন্দ্র, মানে নিউক্লিয়াসের পর্দা থেকে উৎপন্ন হয়ে একদম বাইরের সীমানা বা কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে। দেন এই যোগাযোগ ব্যবস্থার উৎপত্তিটা কিভাবে হয়, সেই গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। ঠিক বলেছ। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধু একটা রাস্তাই নয়, এটা কোষের একটা মূল প্রোডাকশন লাইনের শুরু। প্রোডাকশন লাইন মানে কারখানার মতো? হ্যাঁ, কোষ ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা সাইটোপ্লাজমীয় ঝিল্লি থেকে এদের উৎপত্তি হয়। উৎপত্তির একটা চমৎকার ধারাবাহিক প্রবাহ বা ফ্লোচার্ট রয়েছে এখানে। এই ফ্লোচার্টটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। কোষের একটা ঝিল্লি বা পর্দা কিভাবে আরেকটা সম্পূর্ণ নতুন অঙ্গাণুর জন্ম দেয়? পর্দাগুলো তো বেশ নমনীয়, তাই না? হ্যাঁ, কোষের ঝিল্লিগুলো অনেকটা তরল সাবানের বুদবুদের মতো কাজ করে। নিউক্লিয় ঝিল্লি বা সাইটোপ্লাজমীয় ঝিল্লির কোনো একটা অংশ ভাঁজ হয়ে বা ভেতর দিকে ঢুকে গিয়ে প্রথমে তৈরি করে রাইবোজোম এবং অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম। আচ্ছা, অর্থাৎ কারখানার প্রথম কাঠামোটা একটা নির্দিষ্ট ঝিল্লি থেকেই বিচ্ছিন্ন হয়ে তৈরি হলো। একদম। আর সেই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ধাপে ধাপে তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই উৎপত্তির প্রবাহ কিন্তু এখানেই থেমে থাকে না। না, একেবারেই না। এই মসৃণ রেটিকুলাম থেকে পরবর্তীতে জন্ম নেয় লাইসোজোম, গলজি বডি এবং গ্লাইঅক্সিজোমের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব অঙ্গাণু। ওয়াও! দেন এত বড় একটা প্রোডাকশন লাইন কোষের ঠিক কোথায় কোথায় বসানো থাকে সেটা বুঝতে এর বিস্তৃতির দিকে একটু তাকাতে হবে। বিস্তৃতিটা কিরকম? সব কোষে কি এটা থাকে? মূলত আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ ছাড়া প্রায় সব প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। এরা সাধারণত সাইটোপ্লাজমের ভেতরের দিকের অংশ, যেটাকে এন্ডোপ্লাজম বলা হয়, সেখানে থাকে। আচ্ছা, তবে এর বিস্তৃতি সব জায়গায় তো সমান নয়, তাই না? যকৃৎ বা লিভার, অগ্নাশয় এবং বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির কোষে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর পিছনে একটা শক্ত কারণ আছে। কারণটা হলো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। এই কোষগুলো হলো শরীরের সবচেয়ে ব্যস্ত কারখানা। এদের কাজই হলো প্রচুর পরিমাণে প্রোটিন এবং হরমোন সংশ্লেষণ বা তৈরি করা। ওহ, বুঝতে পেরেছি। আর যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই তৈরির কাজটা করে, তাই যেখানে প্রোডাকশন বেশি সেখানে এই রেটিকুলামের উপস্থিতিও বেশি। একদম ঠিক ধরেছ। কিন্তু এখানেই ওই শুরুর লোহিত রক্তকণিকার বিষয়টা মাথায় আসছে।
স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং শুক্রাণুতে এই রেটিকুলাম একেবারেই থাকে না। এত গুরুত্বপূর্ণ একটা কারখানা তারা কেন বন্ধ করে দেয়? এটা হলো বিবর্তনের একটা মাস্টার স্ট্রোক, বুঝলে। লোহিত রক্তকণিকার একমাত্র উদ্দেশ্য হল অক্সিজেন পরিবহন করা। পরিণত অবস্থায় এর ভেতরে যত বেশি হিমোগ্লোবিন রাখার জায়গা পাওয়া যাবে, সে তত বেশি অক্সিজেন টানতে পারবে। মানে জায়গা বাঁচানোর জন্য? হ্যাঁ, তাই নিজের ভেতরের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ অন্যান্য অঙ্গাণুগুলোকে সে নিজেই বিলুপ্ত করে দেয়, শুধু অক্সিজেনের জন্য জায়গা ফাঁকা করতে। কাজের সুবিধার জন্য নিজের ভেতরের এত বড় একটা কাঠামো স্যাক্রিফাইস করে দেওয়া অবিশ্বাস্য। আর শুক্রাণুর ক্ষেত্রে ব্যাপারটা তো ওজনের সাথে সম্পর্কিত, তাই তো? ঠিক। শুক্রাণুর ক্ষেত্রে বিষয়টা হলো গতি। তাকে অত্যন্ত দ্রুত সাঁতরে গন্তব্যে পৌঁছাতে হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো ভারী এবং বিশাল নেটওয়ার্ক সেখানে একটা অপ্রয়োজনীয় বোঝা। তাই স্পিড বাড়ানোর জন্য এরা এই লজিস্টিক নেটওয়ার্কটা বাদ দিয়ে দেয়। দেন রাইবোজোম নামের অত্যন্ত ক্ষুদ্র একটা উপাদানের উপস্থিতির উপর ভিত্তি করে এদের দুটো ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, প্রথমটা হলো অমসৃণ বা দানাদার রেটিকুলাম, যাদের গায়ে রাইবোজোম লেগে থাকে। রাইবোজোম হলো প্রোটিন তৈরির মূল কারিগর। তাই এই অমসৃণ জালিকার কাজই হলো প্রোটিন ও এনজাইম সংশ্লেষণ করা। আর দ্বিতীয়টা হল মসৃণ বা অদানাদার রেটিকুলাম, যাদের গায়ে কোনো রাইবোজোম থাকে না। আচ্ছা, আর রাইবোজোম থাকার কারণে মসৃণ জালিকা কিন্তু প্রোটিন বানাতে পারে না, সে চলে যায় লিপিড আর হরমোন সংশ্লেষণের দিকে। ঠিক। এটা ভাবলে রীতিমতো অবাক হতে হয় যে রাইবোজোমের মতো ক্ষুদ্র একটা উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি কিভাবে একটা বিশাল হাইওয়ের পুরো কাজের ধরনটাই বদলে দিচ্ছে। দেন বাহ্যিক বা ভৌত গঠনের ভিত্তিতেও কিন্তু এদের 3টি চমৎকার ধরন আছে। হ্যাঁ, ধরনগুলো হল সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। এখানে একটা মজার তথ্য আছে, যেটা অনেক সময় আমাদের একটু বিভ্রান্ত করে। গলজি বস্তুর একটি প্রকারভেদ হল ভ্যাকুয়েল, কিন্তু এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষেত্রে ঠিক সেই জায়গায় থাকে টিউবিউল। ভালো একটা পয়েন্ট। যদিও উভয়েরই সিস্টার্নি আর ভেসিকল রয়েছে, কিন্তু এই একটা পার্থক্য কোষীয় গঠনটাকে আলাদা করে দেয়। দেন এই ভৌত গঠনগুলোর একটু ভেতরে ঢোকা যাক। প্রথমে আসি সিস্টার্নির কথায়। যদি আমরা একটা ত্রিমাত্রিক বা 3D চিত্র কল্পনা করি, তবে এই সিস্টার্নিগুলোকে মনে হবে কারখানার সমান্তরাল স্টোরেজ ট্যাঙ্কের মতো। এগুলোকে যদি আমরা কোষের স্কেলে মাপি, তবে এদের ব্যাস খুব ক্ষুদ্র, মানে ধরুন 40 থেকে 50 মিলিমাইক্রন ব্যাসের মতো। ঠিক, কিন্তু ক্ষুদ্র হলেও এদের গঠনটা কিন্তু এলোমেলো নয়। এরা পুরু, চ্যাপ্টা, শাখাহীন এবং লম্বা চৌবাচ্চার মতো, যেগুলো সাইটোপ্লাজমে প্রায় সমান্তরালভাবে একটার উপর একটা নিখুঁতভাবে বিন্যস্ত থাকে। আচ্ছা, এবং এই সিস্টার্নিগুলোর গায়েই সাধারণত রাইবোজোম যুক্ত থাকে, তাই তো? একদম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এর আবরণ। এরা একক পর্দা দ্বারা আবৃত থাকলেও এই পর্দাটা ত্রিস্তরযুক্ত বা 3 স্তরের। 3 স্তরের প্রোটেকশন। এর কারণ কি? কারখানার স্টোরেজ ট্যাঙ্কে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল রাসায়নিক থাকে, যেগুলো বাইরের পরিবেশের সংস্পর্শে এলে নষ্ট হতে পারে, তাই কি এত সুরক্ষা? একদম তাই। কোষের ভেতরে অবিরাম নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই 3 স্তরের আবরণ নিশ্চিত করে যেন সিস্টার্নের ভেতরের প্রোটিন তৈরির সংবেদনশীল পরিবেশটা বাইরের কোনো রাসায়নিক পদার্থের কারণে বিঘ্নিত না হয়। তেন ভৌত গঠনের বাকি দুটো অংশ, মানে ভেসিকল আর টিউবিউলের ব্যাপারটা কি? সিস্টার্নি তো স্টোরেজ ট্যাঙ্ক হলো, তাহলে এরা কারা? ভেসিকলগুলো হল অপেক্ষাকৃত বর্তুলাকার, গোলাকার বা ডিম্বাকার ফোস্কার মতো অংশ। এদের ব্যাস সাধারণত 25 থেকে 50 মিলিমাইক্রনের মতো হয়। 25 থেকে 50 মিলিমাইক্রন। এগুলোকে কি আমরা কারখানার ছোট ছোট প্যাকেজিং বক্স বা বুদবুদের মতো কল্পনা করতে পারি? হ্যাঁ, খুব সুন্দর উদাহরণ। আর টিউবিউলগুলো হলো লম্বা নালিকার মতো অংশ, যেগুলো শাখাবিন্নত বা শাখাহীন হতে পারে। আর এদের আকারও বিভিন্ন রকম হয়। ব্যাস হয় সাধারণত 50 থেকে 190 মিলিমাইক্রন। ওহ, এগুলোই কি সেই পাইপলাইন যেগুলো সবকিছুকে কানেক্ট করে? ঠিক ধরেছ। টিউবিউলগুলো সিস্টার্নি এবং ভেসিকলের সাথে যুক্ত হয়ে পুরো জালের মতো গঠনটা তৈরি করে। মজার ব্যাপার হলো এই টিউবিউলের গায়ে সাধারণত কোনো রাইবোজোম থাকে না, অর্থাৎ এরা প্রোডাকশনের চেয়ে ট্রান্সপোর্ট বা পরিবহনে বেশি মনোযোগ দেয়। দেন আমরা এতক্ষণ যে স্টোরেজ ট্যাঙ্ক আর পাইপলাইনের কথা বললাম, রাসায়নিকভাবে সেগুলো আসলে কি দিয়ে তৈরি?
বইয়ের ভাষায় বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা মূলত লিপোপ্রোটিন জাতীয়। আচ্ছা, লিপোপ্রোটিন মানেই বুঝতে পারছি প্রোটিন আর লিপিড বা ফ্যাটের সমন্বয়। এর প্রধান রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে 60-70 ভাগ প্রোটিন এবং 30-40 ভাগ লিপিড। আর এই লিপিডগুলো মূলত ফসফোলিপিড। ঠিক বলেছ। একটু দাঁড়ান, লিপিড মানে তো এক ধরনের ফ্যাট বা চর্বি। কোষের ভেতরের এত বড় একটা হাইওয়ে বা কাঠামো যদি ফ্যাট দিয়ে তৈরি হয়, তাহলে সেটা তো গলে যাওয়ার কথা বা চুপসে যাওয়ার কথা। এটা নিজের আকার কিভাবে ধরে রাখে? দারুণ একটা প্রশ্ন করেছ। এখানেই ফসফোলিপিডের জাদু। এই ফ্যাটগুলো সাধারণ তেলের মতো নয়। ফসফোলিপিডের দুটো অংশ থাকে, একটা মাথা যেটা পানি পছন্দ করে বা হাইড্রোফিলিক, আরেকটা লেজ যেটা পানি ভয় পায় বা হাইড্রোফোবিক। ও আচ্ছা, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। হ্যাঁ, যখন এরা পর্দা তৈরি করে তখন দুই সারিতে লেজগুলো ভেতরের দিকে মুখ করে একটা শক্ত কিন্তু ফ্লেক্সিবল দেওয়াল তৈরি করে। এই বিশেষ কাঠামোর কারণেই পর্দাটা একই সাথে শক্ত থাকে, আবার তরলের মতো নমনীয় হয়। ওয়াও, আণবিক স্তরের ইঞ্জিনিয়ারিং! আর অমসৃণ রেটিকিউলামের গাত্রে যে রাইবোজোম থাকে তার রাসায়নিক গঠনও তো খুব নির্দিষ্ট। সেখানে 50 ভাগ প্রোটিন আর 50 ভাগ আরএনএ বা আরএনএ থাকে। দেন কাঠামোর পর এবার যদি আমরা আসল জাদুকরদের দিকে তাকাই, তারা হলো এনজাইম। এনজাইম? কত ধরনের এনজাইম থাকে এখানে? এই রেটিকিউলামে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। নামগুলো শুনতে একটু খটমট লাগতে পারে, যেমন স্টিয়ারেজেস, গ্লুকোজ 6 ফসফেটেজ, সক্রিয় এটিপিএস বা এটিপিএস, এনএডিএইচ বা এনএডিএইচ ডায়াফোরেজ ইত্যাদি। এত এনজাইমের নাম শুনলে সত্যি একটু মাথা নষ্ট করা অবস্থা হয়। এই যে সক্রিয় এটিপিএস বা এটিপিএস এর কথা বললেন, এটা আসলে কি কাজ করে? খুব সহজ করে বললে এটিপিএস হলো কোষের ইঞ্জিনের মতো। যে কোনো হাইওয়েতে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে তো শক্তি বা ফুয়েল দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। এই এটিপিএস এনজাইমটা কোষের শক্তির কয়েন এটিপি বা এটিপিকে ভেঙে সেখান থেকে শক্তি বের করে আনে, যা দিয়ে ওই পুরো ট্রান্সপোর্ট সিস্টেমটা সচল থাকে। ও, এবার বুঝতে পারছি। আর রাসায়নিক গঠনের ভেতরেই আরও একটা চমৎকার জিনিস আছে। অমসৃণ জালিতে আরএনএ এবং গ্লাইঅক্সিসোম নামক ছোট্ট ক্ষুদ্রাকার কণা থাকতে পারে, আর অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ, যাদেরকে মাইক্রোজোম বলা হয়। হ্যাঁ, মাইক্রোজোম। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো কোষ নিয়ে গবেষণার সময় যখন আমরা ল্যাবে কোষকে ভেঙে ফেলি, তখন এই রেটিকিউলামের জালিকাগুলো ভেঙে টুকরো টুকরো মাইক্রোসোমে পরিণত হয়। আচ্ছা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ক্ষুদ্র মাইক্রোসোমগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও নিজেদের রাসায়নিক কার্যকারিতা হারায় না। এটা তো অনেকটা সায়েন্স ফিকশনের সেই রোবটের মতো। একটা বড় রোবটকে ভেঙে ফেলার পরও তার একটা বিচ্ছিন্ন হাত একাই নিজের মতো করে যন্ত্রাংশ জোড়া লাগানোর কাজ চালিয়ে যাচ্ছে। মাইক্রোসোমগুলো বিচ্ছিন্ন হয়ে ঠিক এইভাবেই প্রোটিন সংশ্লেষণের কাজ চালিয়ে যেতে পারে। এটা সত্যিই বিস্ময়কর। দেন এতক্ষণ তো গঠন আর উপাদানের কথা হলো। এবার যদি হাইওয়ের মূল কাজগুলোর দিকে তাকাই, তাহলে এর বিশাল কর্মযজ্ঞটা বোঝা যাবে। প্রথমত, এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে এবং অন্যান্য অঙ্গাণুকে সঠিক অবস্থানে থাকতে সাহায্য করে। মানে শুধু একটা রাস্তাই নয়, এটা একটা স্ক্যাফোল্ডিং বা কোষের ভেতরের যান্ত্রিক কাঠামোর মতো কাজ করছে। কিন্তু এর সবচেয়ে বড় পরিচিতি তো ট্রান্সপোর্টার বা বাহক হিসেবে, তাই না? একদম। কোষ থেকে বিভিন্ন পদার্থ এবং এনজাইম চলাচলের প্রধান পথই হল এটি। রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে এবং লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। অভিস্রবণ, ব্যাপন ও সক্রিয় পরিবহন ঘটিয়ে এটি আক্ষরিক অর্থেই অন্তঃকোষীয় পরিবহনতন্ত্র বা ইন্ট্রাসেলুলার সার্কুলেটরি সিস্টেম হিসেবে কাজ করে। আর এই পরিবহনের একটা খুব নির্দিষ্ট দিক বা রুট আছে। সাধারণত পরিবহনটা শুরু হয় অমসৃণ রেটিকুলাম বা আরইআর থেকে। সেখান থেকে জিনিসপত্র যায় মসৃণ রেটিকুলাম বা এসিআরে, এরপর সেটা যায় গলজি বস্তুতে, আর সবশেষে তার গন্তব্য হয় লাইজোজোমে। ঠিক বলেছ। কিভাবে এই পরিবহনটা হয় জানো? ভেসিকলগুলো, যাদের কথা একটু আগে বললাম, তারা মূল রেটিকুলাম থেকে বিচ্ছিন্ন হয়ে প্যাকেজ হিসাবে কোষের ভেতরের সাইটোস্কেলেটনের ওপর দিয়ে রীতিমতো হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। পাশাপাশি সাইটোপ্লাজমীয় এবং অন্তঃকোষীয় চলনেও রেটিকুলাম সাহায্য করে।
দেন শুধু কুরিয়ার সার্ভিস নয়, কোষের আসল প্রোডাকশন বা সংশ্লেষণ তো এখানেই হয়। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে তৈরি হয় প্রোটিন, আর একটা খুব স্পেশাল কাজ এরা করে, শর্করার সাথে প্রোটিন অণু যুক্ত করে গ্লাইকোপ্রোটিন গঠনে সহায়তা করে। এই প্রোটিনকে মডিফাই করাটা খুব জরুরি। এই গ্লাইকোপ্রোটিনগুলো অনেকটা আইডি কার্ডের মতো কাজ করে, যা দিয়ে কোষেরা একে অপরকে চিনতে পারে। আচ্ছা, আর মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার কাজের পরিধিটাও বিশাল, বিশেষ করে প্রাণী কোষে। হ্যাঁ, মসৃণ জালিকাতে প্রোটিনের বদলে লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন এবং স্টেরয়েড সংশ্লেষিত হয়। অর্থাৎ আমাদের বেড়ে ওঠা, বিপাকীয় কাজ থেকে শুরু করে ইমিউনিটি, সবকিছুর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো এই কারখানাতেই তৈরি হচ্ছে। দেন নিজেদের প্রোডাকশনের বাইরেও এরা কোষের অন্যান্য অঙ্গাণুর জন্য চমৎকার কিছু কাজ করে। এটি রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে। আবার এর নালীপথে বিভিন্ন প্রকার খরিত পদার্থ সঞ্চিত থাকে। কোষ বিভাজনের সময় এর ভূমিকাটা কিন্তু খুব অদ্ভুত। যখন একটা কোষ ভেঙে দুটো হয়, তখন পুরনো নিউক্লিয়াসের পর্দা বিলুপ্ত হয়ে যায়, আর নতুন যে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়, সেটাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা থেকেই তৈরি হয়। হ্যাঁ, শুধু তাই নয়, অনেকের মতে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেলুলোজও তৈরি করে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ নিজে কোষের অনেক ভেতরে থাকলেও একদম বাইরের দিকের দেওয়াল বা কোষ প্রাচীর তৈরিতেও এর পরোক্ষ অবদান আছে। দেন এদের কাজের তালিকা ঘাঁটলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ পাওয়া যায়, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত। যেমন ধরুন, পেশি কোষের সংকোচন। রাইট, পেশি কোষের সাইটোপ্লাজমে এটি ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। যখনই ক্যালসিয়াম রিলিজ হয়, তখনই আমাদের পেশি সংকুচিত হয়। অর্থাৎ আমরা যে দৌড়াচ্ছি, কথা বলছি বা হাত নাড়ছি, এর পেছনেও এই রেটিকুলামের সরাসরি অবদান আছে। ঠিক। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরা পাশাপাশি দুটো কোষের মধ্যে একটা কমিউনিকেশন ব্রিজ তৈরি করে, যাকে বলা হয় ডেসমোটিউবিউলস। নলাকৃতির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ এই ডেসমোটিউবিউলস গঠন করে। আচ্ছা, কিন্তু আমার সবচেয়ে পছন্দের কাজ হলো এর বিষমুক্ত করার ক্ষমতা বা ডিটক্সিফিকেশন। এটি আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কিভাবে কোষ নিজস্ব বর্জ্য বা বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয় করার মেকানিজম নিজেই ডেভেলপ করেছে। মসৃণ রেটিকুলাম কোষে প্রবেশ করাকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে হাইড্রক্সিলেটিং প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে ফেলে। এই হাইড্রক্সিলেটিং বিষয়টা আরেকটু খুলে বলা দরকার। যখন কেউ অ্যালকোহল গ্রহণ করে বা আমরা যখন কোনো কড়া ওষুধ যেমন প্যারাসিটামল খাই, তখন লিভার কোষের ভেতরের এই মসৃণ রেটিকুলামগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা ওই বিষাক্ত বা ক্ষতিকর রাসায়নিক অণুর গায়ে একটা হাইড্রক্সিল বা OH গ্রুপ যুক্ত করে দেয়। এর ফলে কি হয়? এর ফলে ওই ক্ষতিকারক রাসায়নিকটি পানিতে দ্রবণীয় বা ওয়াটার সলিউবল হয়ে যায়। আর একবার পানিতে দ্রবণীয় হয়ে গেলে শরীর খুব সহজেই সেটাকে ঘাম বা মূত্রের মাধ্যমে বের করে দিতে পারে। এটা কোষের নিজস্ব একটা অত্যাধুনিক ডিটক্স মেকানিজম। দারুণ তো! এছাড়াও এরা কোষের হায়ালোপ্লাজম বা তরল অংশকে ছোট ছোট কুঠুরিতে বিভক্ত করে পুরো কোষকে যান্ত্রিক শক্তির যোগান দেয়। এতক্ষণ আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে এত আলোচনা করলাম, কিন্তু কোষের ভেতর এর আরেকটা সঙ্গী আছে, গলজি বডি। এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা না করলেই নয়, কারণ এরা খুব কাছাকাছি থেকে কাজ করে। প্রধান পার্থক্যগুলো বেশ স্পষ্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব প্রকৃত কোষে থাকে, কিন্তু গলজি বডি সব প্রকৃত কোষে থাকে না। এটি প্রধানত প্রাণী কোষে বেশি পাওয়া যায়। বিস্তৃতির দিক থেকেও এরা আলাদা। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত পুরোটা জুড়ে বিস্তৃত থাকে। অন্যদিকে গলজি বডি সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি একটু নির্দিষ্ট জায়গায় চুপচাপ অবস্থান করে। আচ্ছা, আর আবরণী ঝিল্লির ক্ষেত্রে রেটিকিউলামের আবরণ মসৃণ এবং অমসৃণ দু ধরনেরই হতে পারে, কিন্তু গলজির আবরণী ঝিল্লি কেবল মসৃণ হয়। গলজি বডির গায়ে কোনো রাইবোজোম থাকে না। আর একটা বড় পার্থক্য হল, রেটিকিউলাম সমস্ত সাইটোপ্লাজমের জালিকা সৃষ্টি করে, কিন্তু গলজি বডি এমন কোনো নেটওয়ার্ক বানায় না। কাজের ধরনটাও তো আলাদা, তাই না? হ্যাঁ,
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ হল কাঠামো গঠন ও অন্তঃপরিবহন, আর গলজি বডির প্রধান কাজ হল সংশ্লেষক ক্ষরণ। রেটিকুলাম যদি হয় হাইওয়ে, গলজি বডি হল পোস্ট অফিস, যেখান থেকে জিনিসপত্র প্যাকেজিং হয়ে নির্দিষ্ট গন্তব্যে যায়। দেন এবার আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিজেদের ভেতরের দুটো রূপ, অমসৃণ বা আরিয়ার আর মসৃণ বা এসিআরের চূড়ান্ত পার্থক্যগুলোতে। প্রথমে আসি অবস্থান আর উৎপত্তির কথায়। অমসৃণ বা আরিয়ার মূলত প্রোটিন বিপাক হয় এমন কোষে বেশি থাকে, যেমন আমাদের অগ্নাশয় বা মিউকাস কোষে। এরা কখনো কখনো সরাসরি নিউক্লিয়ার মেমব্রেনে সংলগ্ন থাকে। আর মসৃণ বা এসিআর? লেডিক কোষে এরা কখনো কখনো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সাথে সংলগ্ন থাকে। উৎপত্তির ধারাটাও খুব মজার। আরিয়ার সরাসরি নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়, আর সেই আরিয়ার যখন নিজের গায়ে রাইবোজোমগুলো ঝেড়ে ফেলে মুক্ত হয়ে যায়, তখন সেখান থেকেই এসিআর বা মসৃণ রেটিকুলাম সৃষ্টি হয়। দেন গঠন আর কাজের পার্থক্যটা দিয়ে আমরা পুরো বিষয়টা সামারি করতে পারি। অমসৃণ বা আরিয়ারে রাইবোজোম যুক্ত থাকে এবং এর প্রধান উপাদান হল সিস্টার্নি এবং কিছু টিউবিউল। এর প্রধান কাজ প্রোটিন ও এনজাইম সংশ্লেষ করা। এছাড়াও এটি লাইজোজোম উৎপাদন ও ক্যালসিয়াম সঞ্চয় করে রাখে। আর মসৃণ বা এসিআরে রাইবোজোম যুক্ত থাকে না। এর প্রধান উপাদান টিউবিউল ও ভেসিকল। এর প্রধান কাজ হল ফ্যাট, গ্লাইকোজেন ও হরমোন সংশ্লেষ করা। এছাড়াও এটি স্ফেরোজোম উৎপাদন করে এবং সঞ্চিত ক্যালসিয়ামকে প্রয়োজনে মুক্ত করে। চাপলিপ দেখলে কিভাবে কেবল একটি সামান্য উপাদান মানে রাইবোজোম যুক্ত থাকা বা না থাকার কারণে একটি অঙ্গাণুর পুরো কাজের ধরন এবং গন্তব্য সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তা সত্যি অভাবনীয়। একদিকে প্রোটিনের কারখানা, অন্যদিকে ফ্যাট আর ডিটক্সের বিশাল ল্যাবরেটরি। এটি জীবনের আণবিক পর্যায়ের এক অতি নিখুঁত নকশা। এই নিখুঁত নকশার কথায় মাথায় একটা নতুন চিন্তার উদ্রেক হচ্ছে। আমরা এতক্ষণ জানলাম এই হাইওয়ে সিস্টেমটা কতটা পারফেক্ট, কিন্তু ভেবে দেখুন, যদি কখনো এই হাইওয়েতে কোনো ট্রাফিক জ্যাম লাগে, তখন কি হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, বিজ্ঞানীরা এখন দেখছেন যে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অতিরিক্ত চাপে পড়ে বা ইআর স্ট্রেসের শিকার হয়, তখন প্রোটিনগুলো ঠিকমতো ভাঁজ হতে পারে না। আর এই ত্রুটিপূর্ণ প্রোটিনের জটলা থেকেই নাকি অ্যালজাইমার্সের মতো ভয়াবহ নিউরোলজিক্যাল রোগের সূত্রপাত হতে পারে। অর্থাৎ পরের বার যখন কেউ চাবি কোথায় রেখেছে তা ভুলে যায়, তখন হয়তো এর পেছনে কোষের ভেতরে কোনো এক মাইক্রোস্কোপিক হাইওয়ের ট্রাফিক জ্যামই দায়ী।